জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার করাই মূল দায়িত্ব বললেন আসিফ নজরুল। ব্যর্থ হলে অন্যায়ের বিরুদ্ধে আর দাঁড়াবে না জনগণ। সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন ঘটনা নয় বলছেন নিরাপত্তা বিশ্লেষক। নাশকতা ও ষড়যন্ত্র দেখছেন অনেকে, দোষীদের শাস্তির আওতায় আনার তাগিদ। চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধীদের নামে মামলা বাণিজ্য, সমালোচনার মুখে বাদীর ইউটার্ন, তদন্ত করে সঠিক প্রতিবেদন। মুন্সিগঞ্জে 10,000 অবৈধ গ্যাস সংযোগ, অভিযানে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা, ব্যবস্থা নেওয়ার তাগিদ। ময়মনসিংহে আবাসিক এলাকায় অবৈধ ইটভাটা, টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ, অস্বীকার ইউএনওর। এবং পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যসেবাকে ধ্বংসে নেতানিয়াহু, অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কামাল আদওয়ান হাসপাতালে তাণ্ডব। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি শিকা আজিজ। জুলাই গণ অভ্যুত্থানের বিচার কাজ করাই মূল দায়িত্ব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মনে করি আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা, কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভায় কথা বলছেন ডিএমপি কমিশনার। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের অ্যাসোসিয়েশন সেইরূপ ভূমিকা পালন করতে পারে নাই বলে আমি মনে করি। তাই আমি আমাদের অবসরপ্রাপ্ত যে অ্যাসোসিয়েশনের সামনে দাঁড়ায় আমি কথা বলছি, বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন বিষয়ে যেন ওনারা আরো জোরালো ভূমিকা পালন করেন। আরেকটি বিষয় যেটা এখানে বলা ঠিক না, তবু আমি বলি, আমাদের ডিপার্টমেন্টাল অফিসার বিশেষ করে যারা আউটসাইড ক্যাডারে ভর্তি হয়, দীর্ঘদিন যাবৎ ওনাদের কোনো লোক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশে পদোন্নতি হয় নাই। অতি সম্প্রতি ডিপিসি হয়, সেখানে কিছু অফিসার ছিলেন। আমার কাছে একজন অফিসার আসার পরে আমি বিষয়টি সম্মানিত ইন্সপেক্টর জেনারেল এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সক্রিয় আছেন ওনাদের দৃষ্টিগোচরে আনি এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে যেহেতু তাদের চাকরি 12 দিন, 9 দিন, 15 দিন অল্প সময় আছে, 3, 4, 5 এজেন্সি থেকে ভেটিং করে যদি তাদের প্রমোশনটা দেওয়া হয় তারা এডিশন হিসেবেই চলে যাবে। ওনারা আমার কথা শুনেছেন এবং একজনের 12 দিন চাকরি ছিল, 3 দিনের মধ্যে তাকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদোন্নতি দেওয়া হয়েছে এবং অ্যাজ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনি অবসরে গিয়েছে। ঐক্য, সংস্কার ও নির্বাচনী আলোচনা চলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। সরাসরি যাচ্ছে সেখানে। তাহলে এগুলোর প্রধান বিষয় হচ্ছে যে এগুলো একটা রাজনৈতিক সিদ্ধান্ত এগুলো হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই সিদ্ধান্তগুলো এখানে সকাল থেকে 2-1 বলেছেন, একটা রাজনৈতিক সিদ্ধান্তে এই ঘটনাগুলো সংগঠিত হয়েছে। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। ধরেন আগেরটা বাদ দিচ্ছি, গত 1.5 দশকে যে সমস্ত গুম, খুন, অপহরণের ঘটনা সংগঠিত হয়েছে, আমাদের বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এক ধরনের অনুমোদন তাকে দিয়ে গেছেন। এখানে যদি আইন বিভাগের লোকজন যারা এখানে আইনের সাথে যুক্ত, তারা নিশ্চয়ই বলছি পরোক্ষভাবে এক ধরনের আইনি সম্মতি এদেরকে এখানে দেওয়া হয়েছে। আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, কোন গণমাধ্যম এটাকে এক ধরনের সম্মতি তারা দিয়েছেন।
যেগুলো জায়েজ, সম্মতিটা কখন আসে? যখন যাকে হত্যা করা হচ্ছে, ক্রস ফায়ার এনকাউন্টার বলা হচ্ছে, তার বিরুদ্ধে 8-10টা খুনের মামলা ছিল, তিনি এতগুলো মামলার আসামি। তার মানে সংখ্যাটা বললেই তার হত্যাকাণ্ড, তাকে গুম করাটা জায়েজ হয়ে যাচ্ছে। তার জন্য যেন আর কোনো বিচার আচার দরকার নেই। এবং আজকে ফিরে তাকায় দেখেন, এরকম একটা অমাবস্যার এরকম একটা কালো সময়ে কজন বুদ্ধিজীবী, কজন সুশীল সমাজ, কটা নাগরিক সমাজ, কারা কারা এই কণ্ঠটাকে তারা উচ্চকিত তারা করেছেন, কারা তারা কথা বলেছেন, এই পাঠগুলো বিবেচনার মধ্যে মনে করি আমি নেওয়া দরকার। 2 হচ্ছে যেটা বলেছি, হত্যাকাণ্ডে আমি মনে করি দুটো দিক। একটা হচ্ছে যাদের কমন রেসপন্সিবিলিটি, যারা এটাকে রাজনৈতিকভাবে যারা সিদ্ধান্ত দিয়েছেন, অমুককে তুলে আনো, গুম করো, অপহরণ করো, আয়না ঘরে নিয়ে যাও, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তে ফেলছে। যারা রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছেন তাদের বিচারটা কিভাবে করবেন, তাদের বিচার, তাদের এই কমন রেসপন্সিবিলিটি বা প্রাইম রেসপন্সিবিলিটি, যারা একজন হতে পারেন, একাধিক হতে পারেন, সেটাকে একটু আলাদা করে বিবেচনা করা দরকার। আর যারা ফিল্ড লেভেলে, যারা একটা অপারেশনে গেছেন, যারা তুলে এনেছেন, আয়না ঘরে রেখেছেন, টর্চার করেছেন, সরাসরি তারা ঢাকার মানুষকে দেশের বিভিন্ন এলাকায় যারা নিয়ে গেছেন, হত্যাকাণ্ড বা গুমের সঙ্গে প্রত্যক্ষভাবে যারা যুক্ত, তাদেরকে বিচার বা তাদেরকে আলাদাভাবে, সেটা আরেকটা ক্যাটাগরির জায়গাটা। এটা নিশ্চয়ই যারা আইনের সঙ্গে যুক্ত, আমি আইনের ছাত্র নই, সুতরাং তারা নিশ্চয়ই এটাকে আরও ভালো বিবেচনা তারা এটা করুন। কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। 2 হচ্ছে আমাদের এখানে এখন আমরা যে বিচারের কথাটা বলেছি, এই বিচারটা কি কোনো শোধ প্রতিশোধের বিষয়? এটা কোনো শোধ প্রতিহিংসার কোনো বিষয় নেই, এটা কোনো প্রতিশোধের কোনো বিষয় নেই। হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে বছর পর বছর তারা ছিলেন, তাহলে অপরাধ সংগঠিত হয়েছে, তার বিচারটা নিশ্চিত করা, এটা হচ্ছে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন, সরাসরি যাচ্ছে সেখানে। সামনে উপবিষ্ট ওলামা মাশায়েখ ইজম, সারা দেশ থেকে আগত সুধীমণ্ডলী, আপনারা জানেন 2024-এর 16 জুলাই থেকে 36 জুলাই বাংলাদেশে কারবালা অনুষ্ঠিত হয়েছে। এই কারবালা ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব মুসলমানদের। আপনারা কি আমার এই কথার সাথে একমত? সম্মানিত সুধীমণ্ডলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীউল কুজ্জাত ছিলেন 2 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস থাকাকালে একটা মামলাও পড়ে নাই। তাহলে এমন মানুষ তখন তৈরি হয়েছিল। আপনারা বলেন এই জন্য কয়টা সংস্কার কমিশন করতে হয়েছিল? একটা সংস্কার কমিশন করতে হয় নাই। কেবলমাত্র শিরকের জায়গায় তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছিল, বদদিনের জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। কোন সংস্কারের প্রয়োজন হয় নাই। আবার যদি এই বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তথাকথিত সংস্কারের প্রয়োজন পড়বে না। এখন আমরা যে করব, আমরা মুসলমানরা, আমরা এই খেলাফত ব্যবস্থা হারিয়েছি, আমরা মুসলমানিত্ব হারিয়েছি। আপনি আপনার এলাকায় আপনি খুঁজে দেখেন কয়টা মুসলমান আছে। বাংলাদেশে যদি মুসলমান থাকে তাহলে এত অপকর্ম কি করে ঘটে? বাংলাদেশে যদি মুসলমানই থাকতো তাহলে লক্ষ হাজার কোটি টাকা কি করে পাচার হয়ে যায়? বাংলাদেশে যদি মুসলমানই থাকতো তাহলে জাতীয় মসজিদের খতিব কেন পালায়? বুঝতে হবে মুসলমানের মুসলমানিত্ব নেই। মুসলমানের যদি মুসলমানিত্ব থাকে তাহলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশে পরিণত হবে। আর বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত দেশ হয়ে যায় তাহলে উন্নয়ন অটোমেটিক হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, সাথীগণ,
এই যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব আমরা যারা মুসলমান আছি, আমরা যারা হালাল হারাম বেছে খাই তাদের সকলে, কারণ প্রত্যেকে আমরা খেলাফতের দায়িত্ব নিয়ে জন্মগ্রহণ করেছে। যেটা দুর্নীতিবাজ, যেটা ঠকবাজ, যেটা চোর প্রবঞ্চনাকারী, এইটা মুসলমান নামের কলঙ্ক। এরকম মুসলমান নিয়ে আমরা যেন দেশ গড়তে পারি, আমার পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ পাস বাতিল করা হয়নি, অল্প সময়ের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এসব কথা জানান। বিবৃতিতে আরও বলা হয়, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি দ্বিচারিতা শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুবই সাময়িক, তবে প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, এর সুরাহা না হলেও নানা ধরনের আলোচনা চলছে বিভিন্ন মহলে। এ নিয়ে উদ্বিগ্ন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে গোটা দেশের মানুষ। প্রশ্ন উঠেছে, কেপিআইভুক্ত স্থানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটল? এই ঘটনায় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকাই বা কী ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী জান্নাতুল মোহনা। বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয় সরকারের নির্বাহী কার্যক্রমের পাশাপাশি মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ করা হয় এখান থেকেই। প্রশাসনের সেই প্রাণকেন্দ্র আগুনে পুড়েছে 6 ঘন্টার বেশি সময় ধরে। মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। প্রশ্ন উঠেছে, কিভাবে লাগলো আগুন? নেভাতে এত সময়ই বা কেন লাগলো? তাই এতে নাশকতা ও ষড়যন্ত্র দেখছেন অনেকে। আগুন নেভাতে 19টি ইউনিট ব্যবহার করেও কেন এত বেশি সময় লাগলো? এমন প্রশ্নের জবাবে আবদ্ধ জায়গাকে দায়ী করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে আগুনের ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। তবে ফায়ার মহাপরিচালক এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য বিভ্রান্তিমূলক বলে মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক একেএম শাকিল নেওয়াজ। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পরও ব্যবহার করতে না পারা ব্যর্থতা বলে মনে করেন তিনি। ফায়ার সার্ভিসের স্টেটমেন্ট এবং স্বরাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্টের ভিতরে কিন্তু 4 মিনিটের ভিতরে আগুন এত বড় হতে পারে না। ইউ শুড আস্ক দেম 4 মিনিটের ভিতরে কেমনে 5 তলা থেকে 9 তলা গেল, কেন 4 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে পারল না? তার মানে ফায়ার সার্ভিসের এখানে ব্যর্থতা তাহলে নিয়ে আসতে হবে। গভীর রাতে সচিবালয়ের মতো জায়গায় শর্ট সার্কিটের কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিল নেওয়াজ। আপনি তদন্ত বডি তৈরি করেছেন, যারা দোষী, এখানে পুলিশের ব্যত্যয় রয়েছে, এখানে আনসারের ব্যত্যয় রয়েছে, এখানে ফায়ারের ব্যত্যয় রয়েছে, একটা পিডব্লিউডির ব্যত্যয় রয়েছে, এখানে মন্ত্রণালয়ের ব্যত্যয় রয়েছে। এখন এদের দ্বারাই যদি আপনি ভোট করে যদি ফাইন্ড আউট করতে চান, তাহলে কি এখানে কেউ কি বের করতে পারবো? কে দায়বদ্ধ? সবাই তো চাবে নিজেকে বাঁচানোর জন্য। আর সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সমন্বিত ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অবহেলা স্পষ্ট বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভগ্নদশা, নিরাপত্তাহীনতা, গোয়েন্দা নজরদারি, এগুলো সবগুলি এখন প্রচন্ড ঘাটতির ভিতরে, একটা অস্থির সময়ের ভিতরে আমরা যাচ্ছি। সুতরাং তার ভিতরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার মধ্যে ষড়যন্ত্রের যে সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে ঘটনাগুলি ঘটছে একটার পর একটা, এগুলো কিন্তু খুব ড্রাস্টিক এবং ইমিডিয়েট যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে কিন্তু এই ঘটনাটা আরো ঘটতে থাকবে। 7 দিনের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তির আওতায় না আনলে এমন আগুন বারবার ঘটতে পারে বলে আশঙ্কা জানান বিশ্লেষকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন বারঘরিয়া ইউনিয়নের কালীতলা গ্রামের ইউসুফ আলী নামের এক ব্যক্তি। অবশ্য এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলনও করেন তারা। এদিকে চাহিদা মতো টাকা না পেয়ে হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে সাধারণ মানুষকেও। অন্যদিকে পুলিশ বলছে তদন্ত করে সঠিক প্রতিবেদনই দেওয়া হবে আদালতে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে পাফরোজের রিপোর্ট।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার আওয়ামী সরকারের। ৫ আগস্টের পর সারা দেশে শেখ হাসিনা সহ পতিত সরকারের সাবেক এমপি, মন্ত্রী ও আমলাদের নামে শুরু হয় মামলা। কিন্তু অনেক জায়গায় মামলার সুযোগে বাণিজ্যের অভিযোগ ওঠে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেন কেউ কেউ। তেমনি গেল ১ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সাবেক এমপি আব্দুল মদুদ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন বারোঘড়িয়া ইউনিয়নের কাতিরতলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী। এতে দিনমজুর ও ব্যবসায়ী সহ অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়। এজাহার থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামিদের অনেকের কাছ থেকে টাকাও নেন বাদী ইউসুফ ও তার লোকজন। সম্প্রতি এ মামলায় ১১ আসামিকে কারাগারে পাঠায় আদালত। তবে আদালতে উপস্থিত হয়ে জামিন আপত্তি নেই আবেদন করায় বাদী ইউসুফ আলীকেও কয়েক ঘন্টা আটক রাখা হয়। এ মামলার আসামিদের একজন রাজমিস্ত্রি আব্দুস সাত্তার। আতঙ্কগ্রস্ত হয়ে কিছুদিন তিনি পালিয়ে থাকেন। পরে আত্মসমর্পণ করলে কিছুদিন কারাগারে থেকে জামিনে মুক্ত হন। ককটেল কি জিনিস তা দেখেননি দাবি করে মিথ্যা মামলার সঠিক তদন্তের দাবি জানান এই খেটে খাওয়া মানুষ। মামলা হয়েছে কি জন্য সঠিক আমি সেটাও জানি না, বা আমি কোনো দলের সাথে যুক্ত না। আমি এই রাজমিস্ত্রির কাজকর্ম করে খাই এ পর্যন্ত জানি আমি। সাত্তারের মতোই ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়েছেন স্থানীয় সমাজসেবক সাদরুল ইসলাম ও বাবলু সহ আরো কয়েকজন। এমনকি মামলার সাক্ষীও এ নিয়ে বিব্রত। তিনি নাম প্রত্যাহারের আবেদন করেছেন আদালতে। তারা আমাদেরকে হয়রানি করার জন্য এবং আমাদের প্রতি অন্যায় অবিচার করে তারা একটা মিথ্যা মামলা করল। যারা কখনো রাজনীতির সাথে যুক্ত ছিল না তাদেরকে আসামি করে এই একটা মিথ্যা মামলা, বৈষম্য বিরোধীর ব্যানারে মিথ্যা মামলা জড়িয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মামলায় চাঁদাবাজি হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এই মামলাকে কেন্দ্র করে যত চাঁদাবাজি হচ্ছে বা যেটা হচ্ছে সেটা চাঁপাইনবাবগঞ্জ জেলা যে সমন্বয়ক টিম বা যারা আছে তারাও কেউ এটা জানে না। সমালোচনা হয় মামলাটি প্রত্যাহারের কথা ভাবছেন বাদী, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আর তদন্ত করে নিরাপদ ব্যক্তিদের অব্যাহতি দেয়া হবে বলে জানান পুলিশ সুপার। যারা মূল আসামি না, যারা ঘটনা ঘটায় নাই তাদের কিছু নাম যুক্ত করা হয়েছে। এটাই সমস্যা। এখানে কিছু নিরীহ মানুষকে ঢুকানো হয়েছে, কিন্তু তদন্ত করে তাদেরকে বাদ দেওয়া হবে। মামলাটা মিথ্যা না, তবে মামলার আসামিদের যে নাম দেওয়া হয়েছে একটু বেশি হয়ে গেছে। পরে আমরা তদন্ত করে প্রকৃত আসামি যারা তারাই যেন শাস্তি হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, যিনি সকলের কাছে পরিচিত, একজন 90-এর ছাত্র অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং সাবেক এমপি, মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান সহ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের 12 দলীয় সমমনা জোটের সমন্বয়ক ডক্টর ফরহাদ এবং জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের সভাগুলো অনেক ফরমাইশি হয়ে যায়। ওইখানে আমি মনে করি যে আপনার সুনির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করতে পারলে সেই আলোচনাটা ফলপ্রসূ হয়। আর অনেক বক্তা থাকলে কোনো বক্তারই বক্তব্য কেউ শুনতে চায় না, যার ফলে এই সভাগুলো ঠিক সেইভাবে আপনার গুরুত্ব পায় না। যাই হোক, আমি আশা করব যে আমাদের নেতৃবৃন্দ ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখবেন, যে শুধু কয়েকজন লোককে দাঁড় করে দিয়ে বক্তৃতা করার নেতাকে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা পৌঁছাতে হবে জনগণের কাছে, সকলের কাছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই সভাটি আয়োজন করেছেন। সেই সঙ্গে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান, তাকে আমি স্মরণ করছি এই জন্যে যে শফিউল আলম প্রধান একজন অকুতভয়, স্পষ্টবাদী, একজন 100% দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ ছিলেন। তার এই অকালে চলে যাওয়াটা এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হয়েছে।
প্রকৃতপক্ষে বাংলাদেশে যে সমস্ত নেতা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অতীতে, তাদেরকে আমরা অনেককে আজকে হারিয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা অনেক বিশাল বিশাল আলোচনার বিষয়বস্তু, যেটা আলোচনা করতে অনেক সময় প্রয়োজন। তবে এইটুকু আমি বলতে পারি যে বর্তমান প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সময়ই আমাদের সামনে এসেছিলেন যখন এই জাতির সবচেয়ে দুঃসময় ছিল। 1971 সালে 25শে মার্চে পাক হানাদার বাহিনী যখন এই দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, গণহত্যা করছিল সারা দেশে, সেই সময়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। সেই তখনই একজন অখ্যাত মেজর জিয়া, যার কণ্ঠ, যার গলা আমাদের সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, আপনার একেবারে ইথারে ইথারে মানুষকে অনুপ্রাণিত করেছিল। তার যে বক্তব্যটি ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা মুক্তির জন্য। বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভায় এখন কথা বলছেন আইজিপি, সরাসরি যাচ্ছে সেখানে। আমরা তাহলে এইবার যেটা আমরা করতে পারি, এই এখন আবার যেহেতু আবার উত্থাপিত হয়েছে জিনিসটা, আমরা আগের চিঠিটার ধারাবাহিকতায় আরেকটা চিঠি এখন লিখছি আমি, এবং এতে কি পরিমাণ অর্থ লাগবে সেই হিসাবটা ওনারা করেছেন। আমার মনে হয় যে এই চিঠিটা দিলে কিছুই হবে না, আমি জানি পড়ে থাকবে। এখন আমি ওই আমাদের সভাপতিকে, ওনাকে এবং ইয়াসমিন গফুর ওনাকে বলেছিলাম যে আমাকে একটু মনে করিয়ে লেট আস গো টুগেদার টু দিস সেক্রেটারিয়েট অ্যান্ড ট্রাই টু সলভ ইট। এটাই আমি করতে পারবো এবং আমি এটা করবো, এই চেষ্টাটা অন্তত করবো, আপনারা দোয়া করবেন। বাকিটা যারা অল্প এখন কর্মরত আছেন, 5 দিন 6 দিন পরে রিটায়ার করবেন, এর মধ্যে তার একটা পদোন্নতির সুযোগ এসেছে। এই জিনিসগুলো আমি দেখেছি যে আমার চাইতে বেশি আগ্রহী আমাদের যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট অ্যাডভাইজারের দায়িত্বে খোদাবক সাহেব, উনি আমাকে বলেন যে এই যেটা আমাদের বিশেষ অতিথি পুলিশ কমিশনার বললেন ওই ঘটনাটা আমি বলি। উনি আমাকে ফোন করে বলছেন যে এই মহিলা তো সে আর 12 দিন পরে হয়ে যাবে, রিটায়ার করে যাবে, এই প্রমোশনটার সুযোগ তার হয়েছে, ডিপিসি হয়ে গেছে, বাকি আছে ওই যে ইন্টেল রিপোর্ট। বলে উনি আমাকে বললেন তুমি ডোন্ট ওয়েট ফর দ্য ইন্টেল রিপোর্ট, এসবির রিপোর্টটা এখনই আনিয়ে নাও, আনিয়ে তুমি বলো যে এটার উপরেই যেন আমরা দিয়ে দিই। 2-3 দিনের জন্য হলেও যদি উনি পুলিশ সুপার হিসেবে বেরিয়ে যান, অন্তত উনি বলতে পারবেন যে আই রিটায়ার্ড অ্যাজ এন এসপি। এখন ওই 2-3 দিনে ইন্টেল রিপোর্ট যদি নেগেটিভও হয় অন্যদের কাছ থেকে, ওই 2-3 দিনে উনি রাষ্ট্রের কি ক্ষতি করবেন? এইটা তো কোনো ইস্যু না। একরকম উনি আমাকে 2 দিন উনি আমাকে ফোন করে হি কম্পেল মি টু ডু ইট। আমি এত চাপের মধ্যে থাকি, আমি দেখেছি যে ওনার ওনার যে উদগ্র আগ্রহ এটার জন্য আমার চাইতে অনেক বেশি। কাজেই এই ধরনের একজন অভিভাবক ওইখানে আছেন। আমার বিশ্বাস সামনে আরেকটা লিস্ট আছে, এর মধ্যেও 3 জন না 4 জনের একটা ইস্যু আছে, যা তারা এর মধ্যে যদি আমরা পদোন্নতিটা দিতে পারি, তারা অন্তত 1 ধাপ উপরে রিটায়ার করতে পারবেন এবং এর জন্য একটা বেনিফিটও তো বেশি পাবেন, বেতনটাও বেশি পাবেন, পেনশনটাও বেশি পাবেন। তা আমি এটা চেষ্টা করব এবং অবশ্যই আমার বিশ্বাস এটা আমি করতে পারবো। বক্তব্য রাখছিলেন আইজিপি। ফ্যাসিস্টের দোসরদের সরাতে না পারলে শুধু আগুন নয়, আরও অনেক বিষয়ে ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি সচিবালয়ে আগুনের ঘটনায় জড়িতদের নাম প্রকাশ সহ তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সরকারকে আরো অনেক দিন সময় নিতে চান,
তাই বন্ধুগণ, আমরা আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এখন অনুরোধ করে যাব, এই অনুরোধ যদি রক্ষা না হয়, আপনার কর্তব্য পালনে যদি আপনার সহযোগীরা আপনাকে ব্যর্থ করে তোলে, এই ব্যর্থতা আপনার সহযোগীদের নয়, এই ব্যর্থতা আপনার কাঁধে চাপবে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী সব বিরোধী দল ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে কথা বলেন তিনি। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন, এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল, যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে, রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। এদের খুনের ইতিহাস নতুন নয়। সচিবালয়ে আগুন একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রংপুরের মিঠাপুকুরে সোহানুরজামান নয়নের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। তার দাবি, ওই আগুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল। তিনি আরও বলেন, সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সক্রিয়, বিশেষত আমলাতন্ত্রে। 1 মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে সরকারের প্রতি দাবিও জানান রিজভী। এ সময় বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দেশকে একটি শান্তি স্থিতি মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো। 5ই আগস্টের পরে আমাদের যে রংপুর পীরগঞ্জের একটি ছেলে, যার আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল, আবু সাঈদ, সেই পতনের যে আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে বলছি, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকজন শহীদ হলেন, সেও রংপুরের, তার নাম সোহানু। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত একই পরিবারের 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খানের নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে মা আমেনা আক্তার তাঁর 2 মেয়েকে দাফন করা হয়। আমেনা আক্তারের নাতি আয়েজকে তার বাবার বাড়ি নোয়াখালীতে দাফন করা হয়। গেল শুক্রবার সকাল 9:30টার দিকে এক আত্মীয়ের মৃত্যুর 4 দিনের মিলাদের আয়োজনে প্রাইভেট কারে করে গোপালগঞ্জে যাচ্ছিলেন তারা। এ সময় পেছন থেকে আসা ব্যাপারী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বড় মেয়ে, ছোট মেয়ে, আমার ওয়াইফ, তারপরে জামাইয়ের বোন আর শিশু আমার নাতি আয়াস, এরা সবাই রওনা দিছিল। 9:30টার দিকে বেরিয়েছে। পরে আমি বাসায় ছিলাম, ওইখান থেকে সেনাবাহিনী ফোন করছে যে আপনার ওই অ্যাক্সিডেন্ট করছে। আমার সেনাবাহিনী আমাদের বলছে যে 4 জন ওইখানে মারা গেছে, আমরা হাসপাতালে রেখেছি, আর এই যে লাস্ট 4 জন মারা গেছে। শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের ভেতর ঢুকে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে তারা হাসপাতালে আগুন ধরিয়ে দেয় বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। হাসপাতালের পরিচালক হুসেইন আবু সাফিয়ার পাশাপাশি কর্মীদের ধরে নিয়ে যায় তারা। এদিকে পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যসেবাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু বলে অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরবিদ আফসারের রিপোর্ট। ফিলিস্তিনে গাজার শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত কামাল আদওয়ান হাসপাতাল। গাজার উত্তরাঞ্চলের হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতায়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার হাসপাতালে হানা দেয় ইসরায়েলি বাহিনী। এ সময় ভেতরে ঢুকে অভিযান চালায় তারা। কর্মীদের পাশাপাশি পরিচালক হুসেম আবু সাফিয়াকে ধরে নিয়ে যায় তারা। তাদের সবাইকে করা হবে জিজ্ঞাসাবাদ। হাসপাতালে ভর্তি শত শত রোগীদের চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, এমনটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাসপাতালটির কিছু অংশ আগুনও ধরে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনীর অভিযানে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়েও গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগ, পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যসেবাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু। এতে হাজার হাজার ফিলিস্তিনির প্রাণ সংকটে পড়বে বলে জানায় তারা। তবে নেতানিয়াহুর দাবি, কামাল আদওয়ানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস। অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, আরেকদিকে প্রকৃতির সাথে যুদ্ধ। শীতের সময় ঠান্ডায় যেন কাবু হয়ে আছে পুরো গাজা উপত্যকা। গ্যাস সংকটের পাশাপাশি আছে খাদ্য ঘাটতি। এমন অবস্থায় আশ্রয় কেন্দ্রগুলোতেও শত শত শিশু ভুগছে অপুষ্টিতে, এমনটি জানান আশ্রয় কর্মীরা। গাজা উপত্যকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। যুদ্ধের মাসুল সাধারণ জনগণকে দিতে হচ্ছে। সবাই নিরাপত্তা, খাদ্য, বাসস্থানের মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়েছে। আমরা সবাই এখন ঝুঁকিতে আছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 46,000 মানুষ, আহত প্রায় 1,09,000। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজটি ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এমন তথ্যই প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজারবাইজান যে দাবি করেছে তা নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, কারণ অনুসন্ধানে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করবে না তারা। অনুমান নির্ভর দোষ চাপানোর ব্যাপারেও সতর্ক করেছে মস্কো। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। কাজাখস্তানের আক্তাও শহরে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনা নিয়ে বেড়েই চলেছে রহস্য। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে নানা গুঞ্জনের পর এবার সামনে এলো নতুন আরেক ভয়াবহ তথ্য। বিমানটি বিধ্বস্তে রাশিয়ার হাত থাকতে পারে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটিতে 40 জন নিহত হওয়ার পিছনে রাশিয়ার প্রাথমিক ইঙ্গিত খুঁজে পাওয়ার দাবি করেছে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। মার্কিন যুক্তরাষ্ট্র দুর্ঘটনার তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্স বিধ্বস্ত হওয়ার ঘটনার পিছনে রাশিয়ার প্রাথমিক ইঙ্গিত খুঁজে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তদন্ত চলমান থাকায় এ নিয়ে এখন কথা বলা শোভনীয় হবে না। তবে যদি তারা চায়, আমরা সেই তদন্তে সহায়তা করব। এদিকে রুশ ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয়েছে বিমানটি, এমনটাই দাবি করেছে আজারবাইজানের সরকারপন্থী গণমাধ্যমগুলো। আর এই ঘটনার জন্য রাশিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আজেরি আইন প্রণেতা রাসিম মুসাবেক। রাশিয়াকে অবশ্যই এর দায় স্বীকার করতেই হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি প্রতিশ্রুতি দিতে হবে যে এমন ঘটনা আর ঘটবে না। অনুশোচনা প্রকাশ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকতে হবে। আমরা অপেক্ষায় থাকলাম। তবে এই দুর্ঘটনা নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কারণ অনুসন্ধানের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করবে না তারা। অনুমান নির্ভর দোষ চাপানোর ব্যাপারেও সতর্ক করেছে মস্কো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।